আহ, সুপ্রিয় দশম শ্রেণীর ক্লাস 10-এর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমাদের ম্যাথ ক্লাসে আজকে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনায় আমরা দেখে নেব যে স্ট্যাটিস্টিক্সে বা পরিসংখ্যানে আমাদের কি কি শিখতে হবে, এবং এই শেখার বিষয়গুলো ভেতর থেকে কয়েকটা জিনিস আজকে আমরা আলোচনা করব। আহ, তোমরা দেখবে তোমাদের বইতে স্ট্যাটিস্টিক্সের ভেতর থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সপ্লেইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড অজিব কার্ভ। এগুলো কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি পলিগন কি, অজিব কার্ভ এগুলো কি, এটা আমাদের এক্সপ্লেন করতে জানতে হবে। এক্সপ্লেন ডেটা বাই ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড অজিব কার্ভ। আমরা ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজিব কার্ভ দেখে ডেটাকে এক্সপ্লেন করতে পারবো, এই স্কিল আমাদের দরকার হবে, তৈরি করতে হবে। এক্সপ্লেইন দ্য মেথড অফ মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি। আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি কীভাবে মেজার করতে হয় সেগুলো সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে হবে। আমাদের এক্সপ্লেন করতে পারতে হবে যে এক্সপ্লেইন দ্য নেসেসিটি অফ শর্টকাট মেথড ইন মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমাদের এই কেন সেন্ট্রাল টেন্ডেন্সির জন্য শর্টকাট মেথডটা কেন দরকার এটা জানতে হবে। ফাইন্ড দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মোড বাই শর্টকাট মেথড। শর্টকাট মেথডে কীভাবে মিন, মিডিয়ান, মোড বের করা যায় এটা জানতে হবে আমাদের। আর আমরা এক্সপ্লেন দ্য ডায়াগ্রাম অফ ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড অজিব কার্ভ। আমাদের শিখতে হবে কিভাবে অজিব কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে হয়, এবং এইটার কাজ কি, কীভাবে এটা দিয়ে কীভাবে একটা ডেটাকে এক্সপ্লেন করতে হয়, এগুলো আমাদের শিখতে হবে। তো এখানে দেখবে তোমরা কয়েকটা বিষয়ের উপর তোমাদের স্পেশাল ফোকাস দেওয়া আছে। স্পেশাল ফোকাস আছে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি পলিগনে, তারপরে স্পেশাল ফোকাস আছে এখানে অজিব কার্ভে, তারপরে তোমাদের এখানে দেখো ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড অজিব কার্ভ আরেকবার এসছে। এখানে বলছে মেজারিং, তারপরে একটা স্পেশাল ইয়ে দেওয়া আছে সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর এখানে আছে শর্টকাট মেথড, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটার উপরে আছে। তার মানে এই শব্দগুলো বারবার এসছে, মেইন, মিডিয়ান, মোড ইন শর্টকাট মেথড। তাহলে এই জিনিসগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যে শর্টকাট মেথডগুলো কি, কীভাবে এগুলো এক্সপ্লেন করতে হবে, এবং ফ্রিকোয়েন্সি পলিগন, অজিব কার্ভ কীভাবে এগুলো আঁকতে হবে, কীভাবে ড্র করতে হবে, কীভাবে ডায়াগ্রামগুলো প্রিপেয়ার করতে হবে, এবং এটা এক্সপ্লেইন করতে হবে। এই অজিব কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগনগুলোকে কী করতে হবে, তোমার এক্সপ্লেইন করতে হবে। তো এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারছি যে স্ট্যাটিস্টিক্সে আমাদের কাছ থেকে আসলে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয় সেই কোয়েশ্চেনগুলো এই যে 6টা বিষয়, এই 6টা বিষয় কিন্তু আমাদের চেক করার জন্য দেওয়া হয়। তো আমরা যখন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব তখন আমাদের এটা চিন্তায় থাকতে হবে যে আমরা এই 6টা বিষয় ঠিকমতো এক্সপ্লেন করতে পারছি কিনা, এই 6টা বিষয় স্কিল আমি তৈরি করতে পেরেছি কিনা। আমরা যখন চ্যাপ্টারটা শেষ করব তখন দেখব এই 6টা বিষয় আমাদের তৈরি হয়েছে কিনা। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, আমাদের হচ্ছে এই যাই কিছু আমরা করতে যাই না কেন, 1 2 3 4 5 6, এই 6টা যে পয়েন্ট, এই 6টা বিষয়ে যাই কিছু করতে যাই না কেন আমাদের বেসিক যেটা লাগবে, হ্যাঁ বেসিক যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এফডিটি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যদি আমরা ঠিকমতো না তৈরি করতে পারি তাহলে আসলে আমাদের কোনোটাই কাজে আসবে না। তো দুঃখের ব্যাপার হলেও সত্যি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করাতেও তোমাদের কিছু ল্যাকিংস এখনও অনেকের রয়ে গেছে। তাই আমাদের প্রথম ক্লাসটা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার উপরে, এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যদি দেওয়া থাকে সেখান থেকে বিভিন্ন বিষয় কীভাবে বের করা যায় সেটার উপরে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ডেটা নিয়েছি,
এটা ডেটাটা নিয়েছি তোমাদের ম্যাথ বইয়ের 15 নম্বর এক্সারসাইজটা। 15 নম্বর এক্সারসাইজে দেওয়া আছে টেম্পারেচার ইজ অলওয়েজ চেঞ্জিং। Usually in Bangladesh, temperature is comparatively lower during the first week of January and comparatively higher during the fourth week of June. Following is the list of temperatures of 52 weeks is এখানে ইজ লিখেছে, এটা হবে ইন সেলসিয়াস, ইন সেলসিয়াস। সো এখানে তোমরা দেখো যে এখানে আমাদের 52টা 52 উইকস, আমরা জানি বছরে 52টা সপ্তাহ হয়। 52 উইকস আর এই 52 উইকসের অ্যাভারেজ যে টেম্পারেচারটা, প্রথম 7 ডেজের অ্যাভারেজ, তারপর নেক্সট 7 ডের অ্যাভারেজ, এভাবে 52 উইকসের যে অ্যাভারেজগুলো আছে, অ্যাভারেজ টেম্পারেচার এগুলো দেওয়া আছে। তো এই অ্যাভারেজ টেম্পারেচারগুলো থেকে আমাদের একটা ফার্স্টে আমরা যেটা করবো, বইয়ে যে প্রশ্নগুলো বলা আছে আমরা আমরা সেগুলো অ্যাভয়েড করেছি, আমরা জাস্ট এটাকে একটা ডেটা হিসেবে নিয়েছি। এখান থেকে আমরা আমাদের যা যা করা যায় সব কিছুই আমরা এখান থেকে তৈরি করব। যত রকমের প্রবলেম সম্ভব আমরা এই একটা এক্সাম্পল থেকেই দেখব। ফার্স্টে দেখো আমাদের এখানে যে ডেটাগুলো আছে এগুলো ছোট থেকে বড় এভাবে সাজানো নেই কোনোভাবেই। এটা অ্যানেজড ডাটা না বা অর্গানাইজড ডেটা এটা না, তাহলে এটা ইনঅর্গানাইজড ডেটা। তাহলে ইনঅর্গানাইজড ডেটা যখন থাকবে তখন আমাদের এটা অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ করার দুইটার রকমভাবে অর্গানাইজ করতে পারি। একটা হচ্ছে আমরা ছোট থেকে বড় সাজিয়ে ফেলতে পারি, অথবা বড় থেকে ছোট সাজিয়ে ফেলতে পারি। এইভাবে একটা রকম অর্গানাইজ করা যায় যে ডিসেন্ডিং অর্ডার অথবা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা যদি ডাটাটাকে সাজিয়ে ফেলি তাহলে সেটা এক রকমের অর্গানাইজেশন। আর আরেকটা অর্গানাইজেশন যেটা স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে বেশি পপুলার পদ্ধতি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা। আমরা যদি এই ডাটাগুলোকে বিভিন্ন ক্লাসে ডিভাইড করে ফেলি এবং এই ক্লাস থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের নর্মালি যখন আমরা এরকম একটা ডেটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব তখন আমাদের তিনটা বিষয় লাগবে। প্রথমে আমাদের ক্লাস করতে হবে, ক্লাস তৈরি করতে হবে কী কী ক্লাসে আমরা ডিভাইড করতে চাই ডেটাটাকে। ক্লাস যত ছোট হবে ডেটা অ্যানালাইসিস তত ভালো হবে। ক্লাস যত বড় বড় ক্লাস নেবে ডেটা অ্যানালাইসিস তত খারাপ হবে। প্রতি ক্লাসে যদি একটা করে ডেটা থাকে তাহলে সবচেয়ে ভালো। তাহলে আমরা চেষ্টা করব যে এমন একটা ক্লাস নিতে যাতে আমাদেরও সুবিধা হয় এবং ডেটা অ্যানালাইসিসটাও ভালো হয়। তো এটার জন্য ভালো কি, তুমি চেষ্টা করবে যে যেহেতু তোমাদের এটা এক্সামে দিতে হবে, তো এখানে 52টা ডেটা আছে, তুমি চেষ্টা করবে যে ক্লাস নাম্বার যেন 10 এর কাছাকাছি হয়। 10 এর কাছাকাছি, হয়তো 11 হলেও সমস্যা নেই, 9 হলেও সমস্যা নেই, কিন্তু ক্লাস ডিফারেন্স যেন, ক্লাস সংখ্যা যেন কখনো 6-এর কম না হয়। আমরা ক্লাস নাম্বার অফ ক্লাস যেন 6-এর কম না হয়। যদি দেওয়া থাকে তাহলে অন্য হিসাব, কিন্তু তোমাকে যখন নিজে করতে হবে তখন চিন্তা করবে যে ক্লাসটা যেন 6 থেকে বেশি, 12 থেকে কম, বা 12 পর্যন্ত, 6 থেকে 12 এরকম এরকম হচ্ছে একটা নাম্বার অফ ক্লাস তোমার থাকে। তাহলে আমরা কীভাবে জিনিসটা করব? তো যখনই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে যাবে তখন প্রথমেই তোমার চিন্তা করতে হবে আমি ক্লাস ইন্টারভেল কত নিব। ক্লাস ইন্টারভেলগুলো কি? ক্লাস ইন্টারভেল বা ক্লাস রেঞ্জ অথবা ক্লাস ডিফারেন্স, যেটাই বলো না কেন, সেটা কিভাবে কত নিতে হবে। তো প্রথমে আমরা দেখব যে রেঞ্জ কত। তো রেঞ্জ বের করা তোমরা ক্লাস 7-এ শিখে ফেলছো, 6-এ বা 7-এ, কোথায় শিখছো জানি না। এখন রেঞ্জ বের করার সিস্টেমটা কি? রেঞ্জ বের করার সিস্টেম হচ্ছে এখানে 35, 30, 42, 42 একটা বড় সংখ্যা, 39, 14, 14 একটা ছোট সংখ্যা, 15, 40, 40, 12, 9, 7, 7 খুবই ছোট সংখ্যা। এরপর হচ্ছে 7-এর চেয়ে বড় কেউ আছে কিনা, ছোট কেউ আছে কিনা,
7-এর চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট, এখন পর্যন্ত কেউ নেই। 8, 17। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 7। আর সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কত এটা আমরা বের করবো খুঁজে। হাইয়েস্ট নাম্বার কত হতে পারে? এখানে 35 ছিল, এখানে 42 ছিল। এখন দেখব 42-এর চেয়ে বড় কেউ আছে কিনা। 42, 40, 40, 12, 10, 9, 7, 20, 21, 24, 33, 30, 21, 28, 26, 25, 41, 17, 19, 21, 23, 8, 13, 23। না, 42-এর বড় আর কাউকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি 42 হচ্ছে হাইয়েস্ট নাম্বার। তাহলে এটা হচ্ছে স্মলেস্ট ডেটা, আর এটা হচ্ছে লার্জেস্ট ডেটা। সবচেয়ে বড় ডেটা এটা, সবচেয়ে স্মলার ডেটা এটা। তাহলে আমাদের রেঞ্জ বের করার জন্য দুইটা রুল আছে। একটা রুল হচ্ছে এরকম, রেঞ্জ ইজ ইকুয়াল টু হাইয়েস্ট ডেটা নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1। তো এটা হচ্ছে একটা কিছু স্ট্যাটিস্টিক্সের কিছু মানুষ এইভাবে ব্যবহার করে, হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1। আবার তোমরা যখন হায়ার স্টাডিতে যাবে তখন দেখবা রেঞ্জ ইজ ইকুয়াল টু হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার, শেষ, কোনো 1 to 1 নেই। তাহলে এই দুইটা পদ্ধতি কিন্তু ইউজ করা যায়, কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে যে তোমরা হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1, এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। তোমাদের মোটামুটি ক্লাস 7 থেকে আমি যতদূর জানি 7, 8, 7, 8, 10 সব ক্লাসে এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা ব্যবহার করবো, রেঞ্জ ইকুয়াল টু হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1। তো এইখানে তাহলে হাইয়েস্ট নাম্বার কত? 42, লোয়েস্ট নাম্বার 7। তাহলে রেঞ্জ কত? রেঞ্জ হবে হচ্ছে রেঞ্জ ইকুয়াল টু তাহলে রেঞ্জ বের করে নেওয়ার জন্য আমরা কি করবো? 42 মাইনাস 7 প্লাস 1, তাহলে কত আসে? 42 আর 1 অ্যাড করলে 43, তাহলে 36। 43 থেকে 7 গেলে 36। আচ্ছা, তাহলে 36 হচ্ছে তোমার রেঞ্জ। এখন আমাদের টার্গেট হচ্ছে 6-এর চাইতে বেশি, আর হচ্ছে 10-এর চাইতে 10-এর আশেপাশে থাকে এরকম একটা ডেটা ক্লাস, এমন একটা ক্লাস তৈরি করা যাতে 10-এর চাইতে বেশি, অতিরিক্ত বেশি নয়, 6-এর চাইতে বেশি থাকে। তাহলে আমরা দেখি এখানে যদি আমরা 6 করে নিই তাহলে 6 ছক 36 হয়। হ্যাঁ, তাহলে আমরা কি নিব? আমরা 6টা রেঞ্জ নিব। তাহলে 6টা রেঞ্জ কিন্তু কম হয়ে যায়। তাহলে আমরা 5 করে নিলে 5 ছক 30, 5 7 35। তাহলে 5 করে নিই। 5টা ভালো একটা নাম্বার ফর ক্লাস ইন্টারভেল। তো ক্লাস ইন্টারভেল ইকুয়াল টু 5। ক্লাস ইন্টারভেল যদি 5 নাও তাহলে নাম্বার অফ ক্লাস এটা তৈরি করবো। নাম্বার অফ ক্লাস কত হবে? 36/5। তাহলে নাম্বার অফ ক্লাস হচ্ছে রেঞ্জকে তুমি কি করবা? ক্লাস ইন্টারভেল দিয়ে ডিভাইড করবা, তাহলে নাম্বার
ক্লাস পাবা। তাহলে কয়টা ক্লাস বের হচ্ছে দেখো, 5 7 35, 35 আর হচ্ছে 1 নম্বর 5 দুগুণে 10, 7.2 আসছে। 7.2 তো নাম্বার অফ ক্লাস হতে পারে না, তাহলে 7টা ক্লাস আমার লাগবে, আরও 2টা ক্লাস লাগবে। তো হুইচ ইজ আমরা বলবো নাম্বার অফ ক্লাস ইকুয়াল টু 7/2, 7.2 in whole number, since 7.2 is fraction, class number is equal to number of class will be 8। তাহলে 7.2 is fraction, therefore number of class will be 8। তাহলে এভাবে আমরা কি করলাম, আমরা ক্লাস নাম্বারটা বের করে নিলাম। ক্লাস নাম্বার কেন বের করব? ক্লাস নাম্বার বের করে আমার কতগুলো ঘর কাটতে হবে এটা জানার জন্য। তো এখন আমরা 8টা ঘর নিব। এখানে দেখো আমরা কয়টা এখানে যে নিয়েছি, 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5 6 7 8, এই 8টা ঘর আমরা নিয়েছি। তো 8টা ঘর নিয়ে 8টা ক্লাসে আমরা ডিভাইড করব। তো 8টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমরা শুরু করব যেখানে দেওয়া আছে এখান থেকে শুরু করব 7। তাহলে 7 থেকে শুরু করার চেষ্টা করব, কিন্তু 7 হচ্ছে একটা অড পজিশন। তো আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের লোয়েস্ট টেম্পারেচার 7 না, বাংলাদেশের লোয়েস্ট টেম্পারেচার 5ও হতে পারে, 4ও হতে পারে। তাহলে আমরা ক্লাস শুরু করব হচ্ছে 5 থেকে। আমরা 5 একটা সুন্দর নাম্বার, তাহলে 5 থেকে যদি নেই তাহলে 5 থেকে শুরু করো। 5 দেন 5, 5টা সংখ্যা নিতে হবে, 5 6 7 8 9। তাহলে 5টা সংখ্যা নিলে 5 to 9 নিতে হবে। তাহলে 5 to 9। এরপর হচ্ছে 9 তো নিয়ে নিয়েছি, তাহলে 10 থেকে কোথাও কতদূর নিতে হবে, 10 11 13 14 15। তাহলে 10 11 12 13 14, তাহলে 14 পর্যন্ত নিতে হবে, 14। তারপর হচ্ছে 14-এর পর 15 থেকে 19, তারপর 20 থেকে 24, 25 থেকে 5 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে কত 39, আর 40 থেকে 45। তাহলে এটা হচ্ছে আমার বিভিন্ন ক্লাস ডিফারেন্সগুলো গেল, আমরা ক্লাস তৈরি করে ফেলছি। এবার আমরা কি করব, ট্যালি করব। তো এত দূর যে করলাম এটার কারণ হচ্ছে তোমাদের এই যে ক্লাসটা, এই এত দূর আমি জানি তোমরা সবাই পারো, সবাই এটা করতে পারো, কিন্তু তোমরা এই ক্যালকুলেশনটা দেখাও না অনেকে, ইচ্ছা মতো একটা ক্লাস নিয়ে শুরু করে দাও কাজ করা। না, এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু তোমাদের শো করতে হবে। যখন সলিউশন করবে তখন এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে ক্যালকুলেশন আমরা করেছি এই ক্যালকুলেশনটা আমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে আমাদের দেখাতে হবে। তো এখন তোমরা ট্যালিগুলো কিভাবে দিবে, ট্যালিগুলো দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে আমরা ট্যালিগুলো কিভাবে দেবো, এটা অনেকে ভুল করো তোমরা। এই দেখো 5 থেকে 9 মধ্যে কে কে আছে গুনতে থাকো, এই 5 5 5-এর নিচে কে আছে, 9-এর নিচে কে আছে, এভাবে না গুনে তোমরা ট্যালিটা কিভাবে করবে, ট্যালি করার নিয়ম হচ্ছে একদম প্রপার, যে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে 35
তাহলে 35 কোথায় যাবে? 35 এখানে যাবে, এখানে একটা টেল। 30 30 কোথায় যাবে? এইখানে। 27 কোথায় যাবে? 27 হচ্ছে এইখানে যাবে। তারপর 42 যাবে এখানে। ওকে, আমাদের ট্যালি তৈরি করা শেষ। ট্যালি তৈরির পরে আমরা যেটা করবো, এখানে আছে 3টা, তাহলে ফ্রিকোয়েন্সি হবে 3, এখানে আছে 5, এখানে আছে হচ্ছে 5 আর 1 6, তাহলে এখানে 6, এখানে আছে 3 5 15, তাহলে 15, এখানে আছে হচ্ছে 5 2 7, তাহলে 7, এখানে আছে 5 2 7, তাহলে 7, এখানে আছে 5, এখানে আছে 4। এখন আমরা একটা কাউন্ট করে দেখবো যে আমাদের 52টা যে ডেটা, 52টা আছে কিনা। 5 3 8, 8 6 14, 14 10 আচ্ছা 14 14 10 24, আর 5 হচ্ছে 29, 29 আর 7 7, তাহলে 36, 36 আর 7 হচ্ছে 44, আচ্ছা 43, 43 আর 5 হচ্ছে 48, 48 আর 4, 48 for 52। তাহলে মোটামুটি ঠিক আছে। আর আমার এই এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি দেখতে পাচ্ছ যে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা হচ্ছে 15 দিন দেখা গেছে, 15টা উইকে আমরা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। আর বাকিগুলো উইক এভাবে কম আছে। 25 থেকে 29 ছিল 7, 30 থেকে 34 ছিল 7 ডেজ, 7 উইকস, এবং 5 থেকে 9 ছিল অনলি 3 উইকস। তাহলে 3টা উইক ছিল হচ্ছে 5 থেকে 9-এর মধ্যে টেম্পারেচার। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ, এখন যদি এখানে তাকাও তাহলে দেখতে পাবে যে বাংলাদেশে কতদিন, কোন কোন সপ্তাহগুলো খুব কোল্ড ছিল, কয়টা সপ্তাহ খুব কোল্ড ছিল, মোটামুটি কয়টা সপ্তাহ বেশি ওয়ার্ম ছিল, কোনগুলো বেশি শীত ছিল, কোনগুলোতে মিডিয়াম টাইপের ছিল। এটা এই ফ্রিকোয়েন্সি দেখে তোমরা বুঝতে পারবে। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে তৈরি করে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করা হচ্ছে, এখানে ফ্রিকোয়েন্সিটা এইভাবে আসছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 থেকে 9 পর্যন্ত কতটা উইক ছিল। আমরা এখানে দেখুন 5 থেকে 9 পর্যন্ত হচ্ছে 3টা উইক ছিল। এখন কথা হচ্ছে ঠিক আছে, 14-এর নিচে কতগুলো ছিল? 14-এর নিচে ছিল হচ্ছে 3 5 8, 8টা উইক ছিল 14 টেম্পারেচার, যেমন 14 বা 14-এর নিচে। তো 19 বা 19-এর নিচে কতগুলো উইক ছিল? 19 বা 19-এর ছিল হচ্ছে এই 8 এবং এই 6, টোটাল হচ্ছে 14 উইকস। এবং বলছে 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে কতগুলো উইক ছিল? 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল হচ্ছে 14 and 15, দ্যাট ইজ 29, এতগুলো উইক। 29, এখন যদি বলি 29 ডিগ্রি সেলসিয়াসের নিচে কতগুলো উইক ছিল, তখন অ্যান্সার হবে হচ্ছে 29 বা তার নিচে ছিল হচ্ছে 29 এবং 7, এটার কত হবে? 36। এবার যদি চিন্তা করো 34 এর নিচে, 34 ডিগ্রি সেলসিয়াসের নিচে কতগুলো উইক ছিল, তাহলে এটা অ্যান্সার হবে 36 এবং 7, এটা হচ্ছে 43, 43 এবং হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াসের নিচে কতগুলো উইক ছিল, তখন অ্যান্সার হবে 43 and 5, তাহলে কত হবে? 48
এবং বলছে 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল হচ্ছে 52 উইকস। টোটাল 52 উইকস, 52টা উইক ছিল, সবগুলো উইকই ছিল হচ্ছে এটার নিচে। তাহলে এই উইক নাম্বারের সাথে মিলে গিয়েছে। তো এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ইভ্যালুয়েশন। তুমি যদি 48 দেখো, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে কী বোঝায়? এই 48 নাম্বারটা বোঝায়, এইখানে চলে যাও, এই 39 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে, 39 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে কতগুলো উইক ছিল, কতগুলো উইকে 39 ডিগ্রি সেলসিয়াসকে ক্রস করেনি টেম্পারেচার। এটা অ্যান্সার হচ্ছে 48টা এরকম উইক ছিল, 48 উইকস, 48টা এরকম উইক ছিল যেখানে টেম্পারেচার কখনোই 39কে ক্রস করেনি। তাহলে বাকি 4টা ক্রস করেছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আমরা দেখব যে এটা নোটেশন। ক্লাসকে কোনো নোটেশন করা হয় না, মনে রাখবো ক্লাসের জন্য কোনো আলাদা নোটেশন নেই। ফ্রিকোয়েন্সির জন্য একটা নোটেশন আছে, ফ্রিকোয়েন্সির নোটেশনটা হচ্ছে এফআই, এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য একটা নোটেশন আছে, সেটা নাম হচ্ছে এইটা। এই আইটা দিয়ে কি বোঝায়? আই দিয়ে বোঝায়, আই হচ্ছে, যেখানে আই হচ্ছে 1 2 3 4 আপ টু, কয়টা ক্লাস আছে এখানে? আপ টু হচ্ছে 8টা ক্লাস আছে, এই 8 পর্যন্ত বোঝায়। যতগুলো ক্লাস আছে এই আই তত সর্বোচ্চ তত হতে পারে। আর আই হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে 1 থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে আই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যার হায়েস্ট ভ্যালু হচ্ছে ক্লাস নাম্বার, কতগুলো, যতগুলো ক্লাস আছে। তাহলে আমরা যদি বলি এইটার নাম কি, এটাকে বলা হবে F1, এটাকে কি বলা হবে F2, এটাকে কি বলা হবে F3, তারপর এটাকে বলা হবে F4, এটা হচ্ছে F5, এটাকে বলা হবে F6, এটাকে বলা হবে F7, এটাকে বলা হবে F8। এখন যদি বলি যে টোটাল নাম্বার কত, আমি যদি বলি টোটাল ফ্রিকোয়েন্সি কতগুলো আছে, মানে টোটাল উইক কতগুলো, নাম্বার অফ উইক কতগুলো হবে, তখন দেখো নাম্বার অফ উইকস ইকুয়াল টু 52। এটা আমরা অলরেডি জানি, এই যে এটা হচ্ছে নাম্বার অফ উইকস। তাহলে এটাকে আমরা এন লিখতে পারি, এন ইকুয়াল টু 52। তো এটাকে আরেকভাবে লেখা যায়, যদি 52 কখনো কোনো সময় দেখা যায় যে এটা আগে থেকে দেওয়া আছে, কোনো সময় তোমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয় না, তখন আমরা কিভাবে করি, আমরা বলি এন ইকুয়াল টু সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই মানে হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3, এইভাবে F8 পর্যন্ত। মানে 8 যদি তোমার ক্লাস 10টা হয়, 10টা ক্লাস হয়, তাহলে তুমি এখানে 8-এর জায়গায় লিখবে 10, এভাবে সবগুলো যোগ করবা। তাহলে এখানে আসলে সবগুলো অ্যাড করলে কি আসে, 3 প্লাস 5 প্লাস 6 প্লাস 15 প্লাস 4, 5, তার আগে হচ্ছে 7 7, যাই হোক, তাহলে 8টা, এই 8টা অ্যাড করলে আমরা জানি এটা হবে 52। তাহলে আমরা এই এনও যে কথা, সামেশন অফ এফআইও সে একই কথা, ঠিক আছে। যখন এন ক্লাস নাম্বার বোঝাবে, তো হায়ার ক্লাসে উঠে তোমার ইন্টারমিডিয়েট উঠে পড়বা, এন হচ্ছে নাম্বার অফ ডাটা, নাম্বার অফ ডাটা, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ ডেটাকে বলা হচ্ছে এন। নাম্বার অফ ডেটা মানে কি, নাম্বার অফ ডেটা হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি নাম্বার, সাম অফ ফ্রিকোয়েন্সি নাম্বার। এই যে সিগমা সাইনটা, এই সিগমা সাইনটা দিয়ে বোঝানো হয় সাম। এই সিগমা সাইনটার একটা ইলেবোরেটেড অংশ আছে, এটাকে ইলেবোরেটেডলি যদি তোমরা লিখো তাহলে এভাবে লিখতে হবে, মানে বড় করে লিখলে তোমাদের বইতে দেখবে 2-1 জায়গায় এভাবে লেখা আছে সিগমা আই ইকুয়াল টু 1
এন, তারপর লিখছে এফ আই। তাহলে এইটার মানে কি? তো এইটার মানে হচ্ছে আই এর নাম্বার 1 থেকে শুরু করে, এখানে এন বলতে বোঝানো হচ্ছে এখানে 8 সংখ্যাটাকে, কয়টা নাম্বার অফ ক্লাসেস, নাম্বার অফ ক্লাসেস হচ্ছে 8 আর এফ আই। তাহলে বোঝানো হচ্ছে এটার মানে হচ্ছে তুমি সিগমা মানে হচ্ছে যোগ করো, সিগমা মানে হচ্ছে অ্যাড করো। কাকে অ্যাড করো? এই আই এর ভ্যালু 1 নাও, আগে আই এর ভ্যালু 1 নিবা, আই এর ভ্যালু 1 নিলে f1, তেমন আই এর ভ্যালু 2 নিবা f2, দেন আই এর ভ্যালু 3 নিবা 3, আই এর ভ্যালু 4 নাও, আই এর ভ্যালু 5 নাও, আই এর ভ্যালু 6 নাও, আই এর ভ্যালু 7 নাও, দেন আই এর ভ্যালু 8 নাও। 8 এর উপরে আছে, তাহলে আই এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8, 8 নিয়ে থেমে যাবো। এখানে 8 লেখা আছে, তার মানে হচ্ছে 8 নেওয়ার পর আর নিব না। দ্যাট মিনস আই ইজ ইকুয়াল টু 1 উপরে 8 আর এফ আই। যদি এখানে এফ আই না লিখে এভাবে লেখা থাকে সাম আই ইকুয়াল টু 1 2 6 এ আই, যদি তোমাকে এভাবে কিছু লেখা থাকে তাহলে তুমি কি লিখবা? ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 প্লাস a6। তাহলে এটা হচ্ছে সিগমার ইন্টারপ্রিটেশন। সিগমা দিয়ে সামেশন, অনেক সময় অনেকে দেখলে এটা দেখলে ঘাবড়ে যাও, ওরে বাবা এটা কি একটা সাইন, নতুন নাম্বার, নতুন কিছু দেখলেই তোমাদের ভয় পাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসবে, তোমরা কি করবে? তোমরা আই এর ভ্যালু বসাতে থাকবে, এই 1 থেকে 6 পর্যন্ত বসিয়ে যোগ করতে থাকবে, তাহলে যেটা দাঁড়াবে এইটাই হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন। তো হোয়াট এভার, আমাদের এগুলো আপাতত তোমাদের যাদের জানা নেই তাদের জন্য বলা, অনেকে এগুলো জানো, যারা জানো তারা খুবই ভালো। তো আমরা এখন মেইন কাজে চলে যাব। আমরা মেইন কাজটা যে কী করব, মেইন কাজটা করব হচ্ছে এখান থেকে আমরা দেখব যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে আর ফ্রিকোয়েন্সি আছে। তো এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এবং সেখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা। তো তোমাকে যদি বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো, তাহলে তোমাকে এই পর্যন্ত করতে হবে। আর যদি তোমাকে বলা হয় অনলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, তাহলে তুমি শুধুমাত্র এই অংশটুকু করবে, এই অংশটুকু করবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য। আর যদি বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো অথবা বের করতে হয় কোনো কারণে তোমার, তাহলে তোমার এই সম্পূর্ণটাই এই 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 সম্পূর্ণটাই লাগবে। তবে যেটাই করো না কেন মনে রাখতে হবে তুমি এই ক্যালকুলেশনটা উপরে দেখাবে। কোন ক্যালকুলেশনটা? যে কিভাবে তুমি রেঞ্জ বের করেছ, কিভাবে তুমি ক্লাস ইন্টারভেল এটা কনসিডার করে নিয়েছো, হ্যাঁ, টেকিং ক্লাস ইন্টারভেল 5। আর এইটা তুমি কনসিডার করে নেবে তোমার সুবিধা মতো, ক্লাস ইন্টারভেলটা নিবে তুমি 5 নিবে অথবা 10 নিবে। বেসিক্যালি বেশিরভাগ সময় 5 অর 10 নেওয়া হয় ক্লাস ইন্টারভেল, এটা মনে রাখবা। 5 অথবা 10 নিলেই বেশিরভাগ সময় ভালো সুইটেবল একটা অ্যান্সার আসে। তবে তুমি তোমার ইচ্ছা মতো এটাকে 3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো, 6 নিতে পারো, 7 নিতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক ইট, বাট বেস্ট রেজাল্ট হবে যত কম নেবে। আমি এখানে 5 নিয়েছি, আমি 5 না নিয়ে যদি এখানে 3 নিতাম তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যেত। এটা মনে রাখতে হবে, ক্লাস ইন্টারভ্যাল যত কম তত বেটার রেজাল্ট পাওয়া যাবে। কারণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে কখনোই যাই ক্যালকুলেশন করবে সব কিছুই আসলে অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট মানে কাছাকাছি কিছু একটা হবে। তাই অ্যাকুরেট মান পেতে হলে তোমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, সবগুলো যোগ করতে হবে। কিন্তু ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক সময় হিসাব বড় হয়। এখানে তো মাত্র 52 52টা ডেটা আছে। 52টা ডেটা থাকলে ধরো অল্প সময়ের মধ্যেই তুমি অ্যাড করতে পারবে বা ক্যালকুলেটারে টিপে টিপে অ্যাড করতে পারবে। কিন্তু তুমি যখন রিয়েল লাইফে কোনো স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম দেখবে তখন সেখানে কিন্তু 52টা ডেটা থাকবে না, তখন কিন্তু সেখানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডেটা থাকবে।
সেই ডেটাগুলোকে তুমি যদি ক্লাসিফাই না করো, ক্লাস না করো, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশন করাটা অনেক জটিল হয়ে যাবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ you have to understand the meaning of frequency. Explain what is frequency. Frequency is the number of data situated in a class. তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস, ফ্রিকোয়েন্সি বললে আসলে পুরোটা বলা হয় না। ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস মিনস নাম্বার অফ ডেটা লাইং ইন দিস ক্লাস। তার মানে এই যে ফ্রিকোয়েন্সি 3, এই 3 দিয়ে কি বোঝাচ্ছে, যে এইখানে যে যতগুলো ডেটা দেওয়া আছে এই ডেটার মধ্যে 3টা ডেটা এই প্রথম 5 to 9 এই ক্লাসের মধ্যে এক্সিস্ট করে। তাহলে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সির মিনিং, ঠিক আছে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মিনিং কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মিনিং হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস মিনস টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ ডেটা up to this class. Total number of data up to this class, up to any class. The total number of data up to a class means the cumulative frequency of this class. কারণ এইখানকার cumulative frequency হচ্ছে 14। তাহলে 14 মানে কি বোঝাবে? 14 মানে অ্যাকচুয়ালি বোঝাবে যে এই এই ক্লাস পর্যন্ত কতগুলো ডেটা আছে, এই 15 to 19 এই ক্লাস পর্যন্ত কতগুলো ডেটা আছে। তাহলে বিগিনিং ফ্রম দ্য মানে বিগিনিং ফ্রম দ্য 5 আর বিগিনিং ফ্রম দ্য স্টার্টিং, প্রথম থেকে যদি আমরা শুরু করি ফার্স্ট ক্লাস, বিগিনিং ফ্রম দ্য ফার্স্ট ক্লাস, ওই মানে আমরা দেখব যে প্রথমে 3টা ছিল, তারপর 5টা, তারপর 6টা, তাহলে টোটাল আসছে 14টা ডেটা। তাহলে এইটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাও ভালো করে বুঝতে হবে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আমরা এক্সপ্লেন করতে পারি, আমরা এটাও এক্সপ্লেন করতে পারি ফ্রিকোয়েন্সি কি। আমরা এটা বলতে পারি যে একটা ডেটা কাকে বলে, ডেটাগুলো মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কীভাবে তৈরি করতে হয়। তোমাদের আরও কিছু কিছু ডেফিনেশানস আছে, যে ডেফিনেশনগুলো বইয়ের ভিতরে খুব সুন্দর মতো দেওয়া আছে। তোমরা এগুলো কখনো মানে অনেকেই তোমাদের মধ্যে অনেকে আছে যেগুলো এগুলো পড়ে দেখো না। তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ডেফিনেশন অফ ডেটা, হোয়াট ইজ ডেটা। তারপর ডেফিনেশন অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি। তারপর হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবা হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এটা কাকে বলে, এক্সপ্লেন করো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কি। তারপর হচ্ছে হোয়াট ইজ রেঞ্জ, দেন আরেকটা হচ্ছে তোমাদের ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ ডেটায়, মানে যখনই তোমাকে ভ্যারিয়েবল বলা হচ্ছে তখন হচ্ছে ভ্যারিয়েবল মানে হচ্ছে এই সংখ্যাগুলোই ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ভেরিয়েবল কি, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে এই নাম্বারগুলো, যে নাম্বারগুলো তোমাকে দেওয়া আছে, যে ডেটা লিস্টে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোই হচ্ছে তোমার ভেরিয়েবল। এই যে এখানে 27 একটা ভেরিয়েবল, 36 একটা ভেরিয়েবল, 39 একটা ভেরিয়েবল, এইগুলো কমন নামই হচ্ছে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল যে কমন একটা নাম, এই ভেরিয়েবল কেন বলা হচ্ছে এটাকে, আসলে ভেরিয়েবল বলা হচ্ছে টেম্পারেচারটাকে। এখানে দেখো বলা হয়েছে টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার ইজ অলওয়েজ চেঞ্জিং। চেঞ্জিং মানেই তো ভ্যারি করে, তাই না, যে ভ্যারি করে পার্সন টু পার্সন, যেটা ভ্যারি করে
টাইম টু টাইম যেটা ভ্যারি করে, যেটা আমাদের মেজার করতে হবে সেটাই হচ্ছে ভেরিয়েবল। যেটার সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদের মেজার করতে হবে সেটাই কিন্তু ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইনডিসক্রিট ভেরিয়েবল। একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল আর হচ্ছে ইনডিসক্রিট। ইনডিসক্রিট ভেরিয়েবল অ্যান্ড ডিসক্রিট ভেরিয়েবল, এই দুইটার মধ্যে ইনডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, সরি ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে কেমন বিচ্ছিন্নগুলো কেমন? যেমন দুইটা ভেরিয়েবলের মাঝামাঝি কোনো নাম্বার থাকতে পারে না। যেমন ধরো তুমি যদি পপুলেশনের কথা চিন্তা করো, তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? হাউ মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম? স্টুডেন্টস ইন ক্লাসরুম, এটা কি? এটা ডিসক্রিট ভেরিয়েবল। ওয়াই? কারণ হচ্ছে স্টুডেন্টস ইন ক্লাসরুম, দেখো হয় একজন হবে, দুইজন হবে, তিনজন হবে, কিন্তু মাঝামাঝি অর্ধেকজন হতে পারে না, বা 2.5 জন একটা ক্লাসরুমে থাকতে পারে না। একটা ক্লাসরুমে থাকলে হয় একজন থাকবে, না হয় দুইজন থাকবে। এই এক আর দুইয়ের মাঝামাঝি কোনো সংখ্যা এই স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম এই ভ্যারিয়েবল হিসেবে কিন্তু এটা বসতে পারে না। তাহলে এটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, এই জন্য বলা হয় পপুলেশন। পপুলেশন হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আর ইনডিসক্রিট ভেরিয়েবল কোনগুলো? ইনডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে মনে করো এই যে এটাই টেম্পারেচার। এখানে দেখো টেম্পারেচার সবগুলোই কি দেওয়া আছে, একদম হোল নাম্বার, 38, 29, 34 এই টাইপের টেম্পারেচার দেওয়া আছে। তো টেম্পারেচার কিন্তু 38.5 হতে পারে। তুমি যে কোনো দুইটা ভেরিয়েবল দাও, ধরো 38.5 আর তুমি বলো 38.4, আমি বলবো এদের মাঝেও একটা ভেরিয়েবল থাকতে পারে, সেটা থাকার পসিবিলিটি আছে। এখন এখানে হয়তো নাই, যে কোনো সময় এটা হতে পারে। সেটা হচ্ছে 38.45, তাহলে বা 40, এই নাম্বারটা দেখো, এই নাম্বার হচ্ছে এই দুইটা নাম্বারের মাঝামাঝি। তার মানে ইনডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে এমন ভেরিয়েবল যার যে কোনো দুইটা ভেরিয়েবল দিলে তাদের মাঝামাঝি আরেকটা ভেরিয়েবল পসিবল। এটা যে কোনো ভেরিয়েবল তুমি দেখিয়ে দিতে পারবে, না এটা না হয় এটা হতে পারে। যেমন হচ্ছে ওয়েট অফ হিউম্যান, ধরো তোমাকে বললো ওয়েট অফ পারসনস ইন দ্য ক্লাসরুম, কারণ ভেরিয়েবলগুলো কীরকম দেওয়া আছে? ওয়েট অফ পারসনস, অফ ওয়েট অফ ওয়েট অফ স্টুডেন্টস, ওয়েট অফ স্টুডেন্টস। তো তুমি বললে একজনের ওজন হচ্ছে 30 কেজি, আরেকজনের ওজন হচ্ছে 80 কেজি। তো দুইটা এক্সাম্পল দিছো, তো দুইটাই হচ্ছে একদম হোল নাম্বার, কিন্তু আমি কিন্তু বলতে পারি যে ওয়েট জিনিসটা এটা হোল নাম্বার নাও হতে পারে, যে কোনো ধরনের নাম্বার হতে পারে। 38.5 কেজি হতে পারে, 38.65 কেজি হতে পারে। সো এনিথিং, এনি নাম্বার ইজ পসিবল, or any number is any type of number, any type of real number is eligible for the variable, then you call this variable ইনডিসক্রিট। তো ইনডিসক্রিটের আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস, ইনডিসক্রিট মিনস কন্টিনিউয়াস। যখন ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিচ্ছিন্ন, চলমান। তাহলে এটা হচ্ছে ইনডিসক্রিট ভেরিয়েবল। যে কোনো পয়েন্টেই তোমার ভেরিয়েবলটা থাকতে পারে, কিন্তু নাম্বার লাইনে, ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে নাম্বার লাইনে 1-এ থাকবে, 2-তে থাকবে, 3-তে থাকবে, 4-এ থাকতে পারে, কিন্তু সব জায়গায় থাকতে পারে না, 1 আর 2 এর মাঝামাঝি হতে পারে না, যেমন নাম্বার অফ পপুলেশন। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ডিসক্রিট অ্যান্ড ইনডিসক্রিট ভেরিয়েবল। আরও একটা ডেফিনেশন আছে, ওয়েটেড মিন। একটা নাম্বার হচ্ছে ওয়েটেড মিন। এই ওয়েটেড মিনটাও তোমরা পড়ে নেবে। ওয়েটেড মিনটা কি? ওয়েটেড মিন
আরেকটা জিনিস তোমাদের মধ্যে যারা স্পেশালি বিভিন্ন রকম বিষয় জানতে চাও তারা জানার চেষ্টা করবে, হাউ মেনি টাইপস অফ মিন আর দেয়ার। মিন, আমরা একটা কথা বলি না, মিন, মিন মিডিয়ান মোড, এই মিন কত রকমের হতে পারে। আমি তোমাদের একটা বলি, আমরা যে মিনটা বের করি এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, আমরা যে মিনটা বের করি এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে বাকি মিনগুলো কি কি হতে পারে আর কত টাইপের মিন আছে, এটা একটা কোয়েশ্চেন তোমরা নিয়ে যাও এবং তোমরা এটা বের করবে যে কত টাইপের মিন আছে। তো আজকে এই পর্যন্তই কথা বলবো। নেক্সট দিন আমরা এইখান থেকে শুরু করব এবং আমরা জানবো যে কিভাবে উম, কিভাবে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে মিন বের করতে হয়। এটা শর্টকাট প্রসেসটা কি এবং এটার নর্মাল প্রসেসটা কি, এটা একটা জেনারেল প্রসেস যেটা সেটা কি, আর একটা শর্টকাট প্রসেস সেটা কি, দুইটা আমরা কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে